আজকে যে কবিতা নিয়ে আলোচনা করব সেই কবিতা অবশ্যই তোমাদের মনে দাগ কেটে নেবে এবং এই কবিতার প্রেমে তোমরা অবশ্যই পড়বে এবং এই কবিতা থেকে তোমরা বুঝতে পারবে ক্ষমতা, শ্রেষ্ঠত্বের মানসিকতা, প্রেম নাকি সম্পর্কের নিয়ন্ত্রণের ইচ্ছে এইগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং কবিতাটির নাম হচ্ছে মাই লাস্ট ডাসেস, লিখেছেন রবার্ট ব্রাউনিং। এখানে ডাসেস বলতে কাকে বুঝিয়েছেন সেটা সম্পর্কে পরে জানবো। তার আগে কবিতাটি যিনি কষ্ট করে লিখেছেন রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটু জেনে নিই। রবার্ট ব্রাউনিং এর জন্ম হচ্ছে 1812 সালে, তিনার মৃত্যু হচ্ছে 1889 সালে এবং তিনি কখনো স্কুলে যাননি। মজার ব্যাপার হচ্ছে তিনি স্কুলে না গিয়েও 15টি ভাষায় দক্ষতা অর্জন করেছেন। আর আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েও আমরা 2-3টি ভাষা থেকে বেশি জানতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। এবং তিনি ভিক্টোরিয়ান যুগের একজন প্রসিদ্ধ কাব্য ও নাট্যকার ছিলেন এবং রবার্ট ব্রাউনিং এর স্ত্রীর নাম ছিল এলিজাবেথ ব্যারেট। তিনিও একজন প্রসিদ্ধ ইংলিশ সাহিত্যের কবি ছিলেন। মাই লাস্ট ডাসেস, এখানে মাই বলতে কিন্তু কবি না, ঠিক আছে। ডাসেস মানে হচ্ছে ডিউক অফ পেরেরা। তোমাদের বইয়ে দেখবা ডিউক অফ পেরেরা দিয়ে ছোট করে একটা লেখা আছে। ডিউক মানে হচ্ছে সম্রাট, অফ পেরেরা মানে হচ্ছে পেরেরা রাজ্যের সম্রাট। তাহলে এখানে মাই মানে হচ্ছে ডিউক। মাই মানে কে? ডিউক। ডিউকের সর্বশেষ স্ত্রী লাস্ট ডাসেস। তার মানে সে, তার আরো কি ছিল, আগে আরো স্ত্রী ছিল, ঠিক আছে। আচ্ছা, একটু তার বাদশার পরিচয়টা একটু দিই। ডিউক অফ পেরেরা রাজ্যের বাদশার নাম ছিল আলফানজো এবং তার যে লাস্ট ডাসেস ছিল তার নাম হচ্ছে লোক্রেজিয়া, ঠিক আছে। এই কবিতাটি একটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। অর্থাৎ ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে আমরা বুঝি নাটক, নাটকের কিন্তু দেখবা নাটক আমরা দেখি কিন্তু কি নাটকে বক্তব্য বক্তৃতা দেয় কে? একজনে। আমরা নাটকটা দেখি, আমরা কি এখান থেকে কোনো রিপ্লাই দিতে পারি? পারি না। তো এটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তার নাটকের বক্তৃতা শুনতে পারবা, কোনো রিপ্লাই দিতে পারবা না। এই মাই লাস্ট ডাসেস কবিতাটি কিন্তু ড্রামাটিক মনোলগ থেকে সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে একটা বেলস এন্ড পমিগ্রেনেট নামের চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে, গ্রন্থ থেকে তোমার মাই লাস্ট ডাসেস কবিতাটি সংগ্রহ করা হয়েছে। এটার আসল নাম হচ্ছে ইটালি। এটা হচ্ছে 1842 সালে প্রকাশিত হয়। এই কবিতার রাইমিং কাপলিং হচ্ছে 28টি। তাহলে 28 ইন্টু 2, 56টি লাইন থাকে এই কবিতায়। এবং এই কবিতাটির রাইমিং স্কিমটা হচ্ছে এন ডিবি। অর্থাৎ যেমন দেখো ওয়ালস এর সাথে কল মিলছে, তারপরে হ্যান্ড স্ট্যান্ডস, বাই আই, এভাবে এই রাইমিং স্কিমটা হচ্ছে এ ইন্টু বিবি। রাজার কাছে একজন দূত এসেছেন এক জমিদারের কন্যার সাথে রাজার বিয়ের প্রস্তাব নিয়ে রাজার কাছে। সেই দূতকে রাজা তার সর্বশেষ স্ত্রীর কে কিভাবে তিনি মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন তার বর্ণনা দিচ্ছেন। দেখো কত সাহস। আচ্ছা, দেখো আমরা কবিতায় যাই। দ্যাটস মাই লাস্ট ডাসেস পেইন্টেড অন দ্য ওয়াল। দূতকে বলতেছেন রাজা, দেখো আমার সর্বশেষ স্ত্রীর ছবি এই দেওয়ালে আঁকা। লুকিং অ্যাজ ইফ, দেখতে মনে হচ্ছে শি ওয়ার অ্যালাইভ, সে জ্যান্ত, সে জীবন্ত, সে ভাইব্রেন্ট ইমেজিং। তাহলে সে মনে হচ্ছে সে এখনো এখানে কি জ্যান্ত অবস্থায় আছে। এখানে দেখো শি ওয়ার, এটা গ্রামাটিক্যালি কিন্তু ওয়ার হয় না, এটা ওয়াসে হয়। কিন্তু এখানে এখানে একটা সাবজেক্টিভ মোড ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে এটা সে ইমেজিং করতেছে, অর্থাৎ সে ভাবতেছে, সেজন্য এখানে ওয়ার হয়েছে। এরপর সে বলছে আই কল দ্যাট পিচেস আ ওয়ান্ডার নাও, আমার মনে হয় এটা সবচেয়ে আশ্চর্যজনক একটি চিত্র বর্তমানের জন্য। ফ্রাফেন্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে, এটা তিনি, ফ্রাফেন্ডলফ একজন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি তিনার নিজের হাতেই এই ছবিটি একটি ব্যস্ততম দিনে এঁকেছিলেন। এন্ড দেয়ার শি স্ট্যান্ডস, সে জীবন্ত এখানে দাঁড়িয়ে আছে। সেখানে কোথায়? ছবির এখানে। আসলে কি সে এগে আছে? না। এরপরে দেখো উইল ইট প্লিজ সিট অ্যান্ড লুক এট হার, আপনি বসুন, বসে ছবিটা দেখুন। আই সেড ফ্রাফেন্ডলফ বাই ডিজাইন, এখানে বাই ডিজাইন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত করে বলেছি। এখানে
বাই ডিজাইন মানে সে এঁকেছে এরকম না। রাজা বলতেছেন আমি পেন্ডোলফের কথা ইচ্ছা করে বলেছি, ফর নেভার রিড, কারণ এটা কেউ বুঝতে পারে না, স্ট্রেঞ্জার লাইক ইউ, আপনার মতো আগন্তুক লোকেরা, দ্যাট পিকচার কাউন্টেনেস, কাউন্টেনেস মানে হচ্ছে এটার চেহারা, অ্যাপিয়ারেন্স। হুম, এই পিকচারের এই পিকচারের আসল মাহাত্ম্য কেউ বুঝতে পারে না। এখানে রাজা তার মাহাত্ম্য প্রকাশ করছেন, বলছে দ্য ডিপ এন্ড পেশেন্ট অফ ইট আর্নেস্ট গ্লান্স, আর্নেস্ট মানে হচ্ছে আন্তরিক, গ্লান্স মানে হচ্ছে চাহনি, তার সে গভীর চাহনি সবাইকে মুগ্ধ করে। বাট টু মাই সেলফ দে টার্ন, বাট এই ছবিটা যখন সে এঁকেছে তখন সে আমার দিকে ঘুরিয়ে দিয়েছে, সে সে দেখার সাহস পায় নাই। কে? ফ্রাফেন্ডলভ। সিন্স none puts by the curtain I have drawn for you, but আমি এই ছবিটা, কেউ সাহস করে এটার উপর একটা পর্দা ছিল, ওই পর্দাটা কেউ উল্টায় নাই, এটা আমার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বাট এটা আজকে আমি আপনাকে দেখার জন্য পর্দাটা তুলে দিলাম, আপনি কতই ভাগ্যবান। And seemed as they would ask me if they durst, and seem এবং seem মানে অনেকে চিন্তা করেছে, ভাবছিল, as they would ask me আমাকে প্রশ্ন করবে, if they durst কিন্তু তাদের সেই সাহস হয়নি। এখানে ডাস্ট শব্দটির লেটিন শব্দ হচ্ছে লেটিন শব্দ, এটার হাউ ডিয়ার ইউ আমরা বলি না, কত সাহস, এই ডিয়ারের লেটিন শব্দ হচ্ছে ড্রাস্ট, মনে রাখবা এটা। হাউ ছাস এ গ্ল্যান্স কেম ডিয়ার, অনেকে আমাকে প্রশ্ন করতে চাইছে, এমন আপনার মতো বাচ্চা, এত সুন্দর, এত আন্তরিক চাহনির স্ত্রী কোথায় পেলেন, কিভাবে পটালেন এই স্ত্রীকে। সো তাই, নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন আক্সটোস, আপনি শুধু আমাকে প্রথম কোয়েশ্চেন করবেন এটা না, আপনার মতো অনেকে চিন্তা করছে কিন্তু সাহস পায় না। স্যার মহাশয়, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, সে শুধু তার স্বামীর উপস্থিতিতে নয়, কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাসেস চিক, অর্থাৎ সে যখন হাসতো তখন তার মুখে ফুল পড়ে যেত। আর এটা শুধু তার স্বামীর জন্য নয়, এটা সবার জন্য ছিল। তিনি সন্দেহ করছেন, দেখো, পারহ্যাপস তিনি মনে করছেন, ফ্রাফেন্ডলভ চান্স টু সে, হয়তো ফ্রাফেন্ডলভ বলে ফেলেছিল কোনো এক সুযোগে যখন তার স্বামী প্রেজেন্ট ছিল না, হার মেন্টাল ল্যাপস, মেন্টাল ল্যাপস মানে চাদর, গায়ের চাদর বা শাড়ির আঁচল, ওভার মাই লেডিস রিচ টু মাচ, অর্থাৎ আমার স্ত্রীর কাঁধ থেকে পড়ে গিয়েছিল, তখন সে হয়তো বলেছে আপনার কাঁধ থেকে কি ওই চাদরটা পড়ে গিয়েছে, তখন রানী কি করছে, হাসছিল, তখন টোল পড়ে গেছিল। এটা কি পারহ্যাপস রাজা মনে করছে, সে নাও হাসতে পারে কিন্তু সে সন্দেহ করছে। পেইন্ট মাস্ট নেভার হুক টু রিপ্রডিউস দ্য পেইন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইস অ্যালং হার থ্রট, কোনো পেইন্টারে চায় না, মাস্ট নেভার হোপস কখনোই তারা আশা করে না, হাফ হাসি অর্থাৎ পেইন্ট হাফ ফ্লাশ মানে মৃদু হাসি তারা কখনোই কি করে না, তারা করে একটা পিকচার যখন তুলতে চাই আমরা, তখন কি আমরা বলি না ক্যামেরাম্যান আমাদেরকে বলে একটু হাসো, আমরা যদি কালো করে থাকি আমাদেরকে হাসে, অর্থাৎ পেইন্টার চাই তারা একটা হাসি উজ্জ্বল চেহারা তারা কি পেন্টিং করুক। Thus stuff was courtesy, রাজা বলছেন she thought, আমার স্ত্রী ভাবতো যে এগুলো সৌজন্যতাবোধ, কার্টিসি মানে হচ্ছে সৌজন্যতাবোধ। এটা কে ভাবতো? রানী ভাবতো, কিন্তু রাজা বলতো যে এগুলো শয়তানি, এগুলো কোনো কার্টিসি না। অ্যান্ড কজ এনাফ ফর দ্য কলিং আপ দ্যাট স্পট অফ জয়, তার জন্য এই সবগুলোর জন্য তার মুখে স্পট পড়ে যেত, তার টোল পড়ে যেত, এগুলোর জন্য সে হাসতো। ঠিক আছে, সে মনে করতো এগুলো সৌজন্যতাবোধ, তার টোল পড়ার জন্য এগুলোই যথেষ্ট ছিল, এটা এনাফ ছিল। শি হ্যাড আহার, তার হৃদয়টা, হাউ শ্যাল আই সে, আমি কি করে বলি আমার স্ত্রীর অন্তর কত বড়, টু সোন মেড গ্লাড, সে খুব সহজেই কি হয়ে যেত, খুশি হয়ে যেত, টু ইজিলি ইমপ্রেসড, কেউ তাকে
সহজে কি করে ফেলতো, মুগ্ধ করে ফেলতো। হি লাইকড হোয়াট এভার হি লুক অন, যে যা কিছু দেখতো তার সবকিছুই ভালো লাগতো। অর্থাৎ রাজা, চাকর, স্টাফ তার কাছে সব সমান ছিল। এন্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়ার, এবং সে চারিদিকে তাকাতো। স্যার, মহাশয়, ইট ওয়াজ অল ওয়ান, তার কাছে সবকিছুই এক ছিল। রাজা বলছেন, মাই ফেভার এট হার ব্রেস্ট, আমি তাকে একটি মূল্যবান উপহার দিয়েছিলাম, অথবা আমার একটা প্রিয় জিনিস তাকে উপহার দিয়েছিলাম, যেটা হচ্ছে হার ব্রেস্ট, মানে হচ্ছে তার গলার হার। এখানে ব্রেস্টে, এখানে এটা হচ্ছে পেন্টেড, অর্থাৎ তাকে আমি একটা হার দিয়েছিলাম, ঠিক আছে, যেটা তার গলায় ঝুলছে। ব্রেস্ট মানে বুকে, অর্থাৎ গলায় ঝুলছে। দ্য ড্রপিং অফ দ্য ডিলাইট ইন দ্য ওয়েস্ট, তার কাছে ওটার সাথে এটাও সিমিলার ছিল, যে ড্রপিং অফ দ্য ডিলাইট ইন দ্য ওয়েস্ট, সূর্য যখন পশ্চিমে অস্তমিত হয় তখন একটা আহ এই কিরণ দেখা যায়, যে কিরণটা হচ্ছে কি সোনালী কালারের বিভিন্ন রকম, অর্থাৎ যে প্রাকৃতিক সৌন্দর্য তার কাছে সবই সমান। প্রাকৃতিক সৌন্দর্য আর তার স্বামী যে মূল্যবান হারটা দিয়েছেন তা সব তার কাছে কি সমান মূল্যবান। কিন্তু রাজা বলছেন, না, আমি যে তাকে একটা উপহার দিয়েছি সেটা তার সবচেয়ে বেশি কি হতে হবে, তার কাছে প্রিয় হতে হবে ওই প্রাকৃতিক সৌন্দর্য চেয়ে। দেখো এরপরে দেখো, দ্য বাউ অফ চেরিস সাম অফিচার্স ফুল, এখানে দেখো বলছে যে বাউ অফ চেরিস মানে হচ্ছে চেরি 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 গাছে বা চেরি ফুলের ডাল, যেটাকে চেরি গাছের ডাল। সাম অফিসিয়াস ফুল, অফিসিয়াস ফুল মানে হচ্ছে তার রাজার বাড়িতে যে চাকর বাকর ছিল তাদেরকে বলা হচ্ছে, তারা তো বোকা। অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, তার জন্য ওখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসতো। দ্য হোয়াইট মিউল, অর্থাৎ এখানে হোয়াইট মিউল মানে হচ্ছে সাদা কচ্ছর। দ্য রুট উইথ রাউন্ড দ্য টেরস অল and each would draw from her alike the approving speech, তার কাছে গাদা যেভাবে অ্যাপ্রোচ, অর্থাৎ গাদাকে যিনি যেভাবে তিনি আহ ভালোবাসতেন বা যে চোখে দেখতেন, তিনি সকলকেই একই চোখে দেখতেন। অ্যাপ্রোচিং, সকলকে একই ধরনের ভাবে অ্যাপ্রোচিং করতেন। অর ব্লাশ অ্যাট লিস্ট সি থ্যাঙ্কড ম্যান, সে বলছে সবাইকে সে এক রকমের সংবাদ করতো। সি থ্যাঙ্কড ম্যান, এবং সেই ছেলেদেরকে কি দেখে ধন্যবাদ জানাতো। গুড, সেটা ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, রাজা বলছেন আমি কিভাবে, আই নো নট হাউ, আমি কিভাবে ধন্যবাদ জানাতে হয় সেটা আমি জানি না, আমি কখনো কাউকে ধন্যবাদ জানাই নাই। সে কি কত অ্যারোগ্যান্ট চিন্তা করে দেখো। এখানে দেখো, মাই গিফট অফ আ 900 years old ম্যান নেম, অর্থাৎ তৎকালীন রাজা বাদশাহ কি করতো, তার মায়ের থেকে যে গিফট তার স্ত্রীকে দিচ্ছে এবং তার মা তার দাদা থেকে পাইছে, এইভাবে অর্থাৎ তার উত্তরাধিকার থেকে, অর্থাৎ বংশীয় বংশীয় তাদের কিছু কি ছিল, বংশীয় মর্যাদা ছিল, কিছু অলংকার ছিল, এগুলো হচ্ছে অনেক দামি মনে করতেন তৎকালীন বাদশারা, রাজারা। তিনি সেটা তার কাছে পছন্দ না, অর্থাৎ তিনি যেই গিফটটা দিয়েছেন সেই গিফটটা তার কাছে কি সবকিছুর মতো সমান। অর্থাৎ স্ত্রী রানী ছিলেন সরল দিলে, কিন্তু রানী কোনো ওইরকম মাইন্ডেড ছিলেন না, কিন্তু রাজা সেটা সহ্য করতে পারতেন। রাজা বলছে তুমি শুধু আমার, ঠিক আছে। এরপরে দেখো, উইথ এনি বডিস গিফট হু উড স্টুড টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিক, এখানে দেখো উইথ এনি বডি গিফট, তার কাছে সব গিফট একই রকম ছিল, সব উপহার তার এক ধরনের ছিল। সে তাকে যদি একটা চেরি গাছের ডাল এনে দিত, সেটা যেরকম একটা ডায়মন্ডের হার এনে দিল, ঠিক সেম সেম ব্লাশিং করতো, সেম ট্যাঙ্ক দিত। এবং হচ্ছে হু উড স্টুড, কে নিচু হবে, স্টুড মানে হচ্ছে নিচু হওয়া, টু ব্লেম দিস শর্ট অফ টিপলিং, এই ছোটখাটো বিষয় নিয়ে তার কাছে কে ঝগড়া করবে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, মনে করেন আপনার কাছে দক্ষতা আছে, আপনি একটা কথা গোছাই বলতে পারেন। হুইচ আই হ্যাভ নট, ব্র্যাকেটে দেওয়া আছে দেখো, যদিও বা সেটা আমি পারি না। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু চার্সার ওয়ান, আপনি যদি তাকে সবগুলো ক্লিয়ার করে বুঝাই দেন, অ্যান্ড সেই জাস্ট দিস অর দ্যাট ইট ইউর
ডিসকাস্ট মি, এবং সে যদি আপনার আলোচনা শুনে হিয়ার ইউ মিস, আপনি যদি বলেন যে অর দিস এক্সিট দ্য মার্ক, মা তুমি এটা ভুল করেছো। হ্যাঁ, তোমার হাজবেন্ড কিন্তু তোমার এই জিনিসগুলো সে পছন্দ করে না, তোমার এগুলো না করা দরকার। আপনি যখন তাকে এই জিনিসগুলো ক্লিয়ার করে, এখানে দেখো কোয়াইট ক্লিয়ার টু চাস, আপনি সুন্দর করে, ঠিক আছে, চাস এন্ড ওয়ান, আপনি সবগুলো যখন একসাথে বুঝিয়েছেন তখন সে কি করে নিল, দেখো এরপরে দেখো কি লিখছে, and if she let herself be lesson, so সেই এগুলো মেনে নিল। লেসন মানে এখানে সে কি করলো, সে বুঝে নিল। nor plainly said her wits to yours, আপনার সাথে কোনো যুক্তি বা তর্কই জড়ালো না, অথবা আপনার সাথে কোনো দ্বিধায় মতামত বোধ করলো না, এবং ফর সুট অ্যান্ড মেড এক্সকিউজ, এবং কোনো সত্যি আপনার সাথে মেড এক্সকিউজ, কোনো কি দেখায় নাই, কোনো কারণও দর্শায় নাই, অর্থাৎ আপনার সব কথা সে মেনে নিল, ঠিক আছে, আপনার কথা বুঝলো। কিন্তু তাকে যখন আমি বুঝাতে যাই তখন সে আমার সাথে তর্কে যুক্ত হয়ে যায়, অর্থাৎ সে আমার কথা বুঝতে চায় না, কিন্তু আমার সেটা সহ্য নয়, তার জন্য তাকে আমি শেষ করে দিচ্ছি। এটা কি আমার জন্য অপমানজনক নয়? বাদশা রাজা বলতেছেন কাকে? দূতকে। Even then would be some stopping, and I choose never to stop. Also, even then would be some stopping. এটা কি আমার জন্য অপমানজনক নয়? অর্থাৎ আমি যে তার কাছে গিয়ে বললাম, সে আমার কথা শুনলো না, বাট সে আপনি যখন বলছেন আপনার কথা শুনলো, এটা তো আমি পারি না সহ্য করতে। Also, I choose never to stop. আমি নিচু হতে পারবো না। ও স্যার, সে স্মাইল্ড, সে সবসময় হাসে, নো ডাউট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হয় নেভার আই ফার্স্ট হার, আমি যখন তার পাশ দিয়ে যাই তখন আমার সামনে যেভাবে হাসে, বাট হু ফার্স্ট উইথাউট মাস্ট দ্য সেম স্মাইল, তার পাশ দিয়ে যখন অন্য কেউ হেঁটে যায় তখনও সেম স্মাইল দেয়। দিস গ্রেও, এবং সে এটা গ্রেও, গ্রেও মানে হচ্ছে সে বাড়তে ছিল, এই তার গ্রো, এটা তার যে এই জিনিসগুলো আরো বাড়তে ছিল, তখন এটা আমার সহ্যের বাইরে চলে গেছিল। রাজা বলতেছেন আই গেভ কমান্ড, এবং আমি আদেশ দিয়েছিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, এবং তার সকল হাসি যেন একসাথে শেষ করে দেওয়া হয়। দেয়ার আর স্টেইন অ্যাজ ইফ অ্যালাইভ, এই যে সে এখানে দাঁড়িয়ে আছে, ছবিটার দিকে তাকাই দেখালেন। অ্যান্ড উইল ইট প্লিজ ইউর আইস, আপনি উঠুন, সময় হয়েছে, প্লিজ দয়া করে উঠে যান। উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, আমরা আরো নিচে আরো অনেক কেউ দাঁড়ায় আছে, তাদের সাথে আমরা দেখা করব। এরপরে আই রিপিট, আমি আবারও বলছি, মাই কাউন্ট ইউর মাস্টার্স নন মিউনিফিসেন্স, এখানে দেখো দ্য কাউন্ট ইউর মাস্টার্স, তোমার যে মালিক সে মালিক, নন আমি জানি, মিউনিফিসেন্স মানে হচ্ছে অনেক উদার মনের, ঠিক আছে, ইজ এম্পল ওয়ারেন্ট, is ample warrant that no just presence of mine for Dory will be disallowed. অর্থাৎ এখানে ample warrant মানে অর্থাৎ আমি যা কিছু চাই তিনি আমাকে তাই কিছু কি করবেন, দিবেন। প্রেজেন্স মানে হচ্ছে যথেষ্ট, তাহলে এখানে কি বলছেন তিনি, আমি যা কিছু চাই তিনি আমাকে সবকিছুই কি দিবেন, কোনো কিছুতেই ডিসঅ্যালাউড, কোনো কিছুই না করবেন না। তো his fair daughter's self, আমি শুধু তার কন্যাটাকেই চাই, অর্থাৎ তার মেয়েকেই চাই। as I avoid, ঠিক আছে, avoid at starting, আমি শুরুতেই বলেছি is my object, অর্থাৎ আমার ওই জিনিসগুলো হচ্ছে কি, এটা এখানে সেই is my love বলে নাই, এখানে বলছি is my object, অর্থাৎ তার স্ত্রীটা আমার জন্য কি অবজেক্ট নেই। we will go together down, চলো আমরা নিচে যাই। স্যার মহাশয়, নোটিস নেপচুন, দেখেন এখানে উনি যখন আসছে ওনার ওনার প্রাসাদটা তিনি ঘুরাই ঘুরাই দেখাচ্ছেন নিচে গিয়ে, নোটিস নেপচুন, এখানে নেপচুনের পাথর দেখাচ্ছিলেন, এখানে বলছেন চিত্রটা, এখানে একটা মূর্তি দেখাচ্ছিলেন। দো টাইমিংস সি হর্স, এটা দেখতে নেপচুনের মূর্তিটা দেখতে কিরকম দেখায়, অর্থাৎ মনে হচ্ছে একটা সামুদ্রিক গ্রহাণুকে কি করাচ্ছে, টাইমিং পোষ মানাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো থট আ রিয়ারিটি, রিয়ারিটি মানে হচ্ছে বিরল, যেটা হচ্ছে সহজে পাওয়া যায় না, এই জিনিসটা হচ্ছে তুমি সহজে কোথাও পাবে না, অর্থাৎ দাম্ভিকতা বুঝাচ্ছে এখানে। বলছে হুইচ ক্লজ অফ ইনসব্রুক কেস্ট, অর্থাৎ এটা ক্লজ তৈরি করেছিল ইনসব্রুকের
আমার জন্য ক্যাশ মানে হচ্ছে তৈরি করেছে ইন ব্রোঞ্জ ফর মি, ব্রোঞ্জ দিয়ে এটা আমার জন্য তৈরি করে ছিল ক্লজ, ঠিক আছে। ইনসব্রোকের ক্লজ হচ্ছে আমার জন্য এটা কি করেছে, তৈরি করেছে। তা আমাদেরকে এখানে এই কবিতার মাধ্যমে বুঝতে হবে যে বর্তমানে আমাদের সমাজে আমরা যখন আমাদের বোনকে অথবা আমাদের মেয়েকে যখন বিয়ে দিই, তখন আমরা দেখি যে চাকরিওয়ালা কিনা, শিক্ষিত কিনা এবং তার টাকা আছে কিনা সেই জিনিসটা দেখি। কিন্তু তৎকালীন দেখো রাজার কিন্তু কি ছিল, রাজার তিনি সম্ভ্রান্ত পরিবারের ছিল, তিনার শিক্ষায় শিক্ষিত ছিল, তিনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তার মেন্টালিটি, তার মন মানসিকতাটা ছিল খুব ন্যারো, অর্থাৎ খুব গরিব। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের বিয়ে শাদীর ক্ষেত্রে অথবা আমাদের সবকিছুর ক্ষেত্রে মানুষটা কেমন সেটা দেখতে হবে। একটা সম্পর্ক যখন করব তখন আমাদেরকে বুঝতে হবে যে ওই মানুষটা ভালো কিনা। ওই মানুষটা যদি ভালো হয় তাহলে তার অন্যগুলো না দেখলেও হয়, অর্থাৎ টাকা তো লাগে জীবনের জন্য, কিন্তু আমাদেরকে প্রথমে দেখতে হবে তার মেন্টালিটিটা, অর্থাৎ তার যে মনুষ্যত্বটা, তার কি মনুষ্যত্বটা কেমন, তার মানুষ হিউম্যানিটি আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তোমরা আশা করি গল্পটা কবিতাটা বুঝতে পারছো। কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবা, ভালো করে অধ্যয়ন করবা, তোমাদের পরীক্ষা এখান থেকে কিন্তু অবশ্য প্রশ্ন থাকে।